নমস্কার, প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বঙ্গাব্দ 1431 সিদ্ধিদাতা গণেশের কৃপায় ভালো কাটুক, মা লক্ষ্মীর আশীর্বাদে ধনধান্যে পূর্ণ হোক প্রত্যেকের জীবন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, বাবা মায়ের যত্ন নিন, পশু পাখিকে সাধ্য মতো খাবার দিন। নমস্কার। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্র তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। শুভ নববর্ষ রাজশ্রী। শুভ নববর্ষ, শুভ বাংলা নববর্ষ। তো আমরা আলোচনায় ছিলাম রাগ জেদ উগ্রতা নিয়ে, এবং রাগ আগুনের সমান তছনছ করে দেয় জীবন এবং ভবিষ্যৎকে। সেই রাগ কমানোর বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, যে রাগ কমানোর কোনো তান্ত্রিক উপায় আছে কি, বা কোনো প্রয়োগ বিধি আছে কি? অবশ্যই আছে, অবশ্যই আছে, বেশ অনেক রকমেরই আছে, কিন্তু তার আগে আমি আজকে রাশিফল, যেহেতু আজকে সোমবার, রাশিফল দিয়ে শুরু করছি। আচ্ছা, সবাইকে নমস্কার। আচ্ছা, ফার্স্ট হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এটা আপনার পারিবারিক প্রত্যাশা পূরণের সপ্তাহ। স্থাবর সম্পত্তি লাভের সুযোগ আসবে। মাতৃকুলের আত্মীয় স্বজনের সাহায্য পাবেন। ব্যবসায়িক কাজে অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তাদের সাহায্য বা সহযোগিতা পাবেন। এরপরে আসছে বৃষ রাশি। বৃষ রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগের কাজে সাফল্য পাবেন। গণমাধ্যম কর্মীদের ও ইউটিউবারদের নতুন আয়ের সুযোগ আসবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নতি হবে, তবে নিজের ব্যবহারের জন্য একটি স্মার্টফোন ক্রয় করতে পারেন। এরপরে আসছে মিথুন রাশি। মিথুন রাশির বকেয়া বিল আদায়ের এটি অতি উত্তম সময়। খুচরো বিক্রেতাদের প্রত্যাশা পূরণ হবে। খাদ্য ব্যবসায় ভালো লাভের আশা রয়েছে। বাড়িতে শ্যালক শালিকার আগমনের যোগ রয়েছে। সঞ্চয়ের চেষ্টায়ও সফল হবেন। কর্কট রাশি। কর্কট রাশি আপনার পুত্রের কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। যে কোনো সামাজিক ও সাংগঠনিক কাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে, তবে গুপ্ত শত্রুতার যোগ রয়েছে। বেকারদের কর্মলাভের চেষ্টা সফল হবে। ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের যোগ রয়েছে। হারানো সম্মান ফিরে পাবেন এই সপ্তাহে। সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে কেনাকাটায় ব্যয় বৃদ্ধি হবে। বৈদেশিক বাণিজ্য নিয়ে ব্যস্ততা থাকবে। শুল্ক ও কর সংক্রান্ত জটিলতার সমাধানের ক্ষেত্রেও এই সপ্তাহে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা ব্যস্ত থাকতে পারেন খুব বেশি। পুরনো আইনগত জটিলতার আবার অবসান হবে। প্রবাসীদের আজ কর্মক্ষেত্রে সাফল্য লাভের সুযোগ রয়েছে। যারা প্রবাসী তাদের জন্য বলছি। আচ্ছা, এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহে চাকরিজীবী যারা, তাদের বাড়তি আয় এবং রোজগারের সুযোগ রয়েছে। ঠিকাদারি ও সাপ্লাইয়ের ব্যবসায় বকেয়া বিল আদায়ের যোগ রয়েছে। প্রভাবশালী বন্ধুর সাহায্য পেতে পারেন। সাংসারিক জীবনে বড় বোনের কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশা রয়েছে। তুলা। তুলা চাকরিজীবীদের নতুন পদ ও পদোন্নতি লাভের সুযোগ আসবে। সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হবেন, তবে এই সময় আপনাদের খানিকটা সাবধানে থাকতে হবে। পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে। পদস্থ কর্মকর্তাদের দ্বারা সাহায্য লাভের আশা আছে। রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত হওয়ার প্রস্তাব আসবে। এরপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাধীন চেতা হলেও শান্তিপ্রিয় হয়ে থাকতে হবে। ব্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব্যবসাতে কিন্তু আলটিমেট শ্রীবৃদ্ধি হবে। স্ত্রীর অতিরিক্ত বিলাসিতার জন্য আর্থিক টানাটানিতে পড়তে পারেন। আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত যেসব জাতক জাতিকারা, তাদের কিন্তু অভাবনীয় সাফল্যের যোগ রয়েছে। এরপরে আসছি ধনুরাশি। ধনুরাশির খুচরো ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম এবং বুদ্ধির ফলে, অতিরিক্ত শ্রমও দিতে হবে এবং অতিরিক্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে ব্যবসায় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য এই সময়টি শুভ। স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের জন্য বিপুল অর্থ ব্যয় হতে পারে, ব্যাপারে একটু সতর্ক থাকবেন। সপ্তাহের শেষান্তে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে। অবিবাহিতদের বিবাহযোগ বিদ্যমান রয়েছে। আচ্ছা, এরপরে আসছি মকর রাশি। মকর রাশির এই সপ্তাহে নতুন গৃহাদি নির্মাণ
ও যানবাহন লাভের সম্ভাবনা রয়েছে। চাকরি প্রার্থীদের চাকরি লাভের যোগ এই সময় নির্দেশ করে। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার বিশেষ কোনো কারণ দেখছি না। উচ্চ বিদ্যালাভের শিক্ষার্থীদের কিছুটা সমস্যা থাকবে। যারা উচ্চতর হায়ার স্টাডিজ করতে চাইছেন তাদের খানিকটা সমস্যা থাকবে, একটু সে ব্যাপারে সতর্ক হবেন। এরপরে আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির সপ্তাহের শুরুতে পারিপার্শ্বিক পরিবেশ অনুকূল হওয়ায় শান্তিতে থাকতে পারবেন। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কর্মপ্রার্থীদের যারা কর্ম খুঁজছেন তাদের জন্য কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন রোজগারের বা কাজের সুযোগ আসবে। লাস্ট রাশি মীন রাশি। এই সপ্তাহে অত্যধিক ব্যয়ের জন্য সঞ্চয় বাধা। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। বয়ঃসন্ধির সন্তানের আচরণবিধি আপনার মনোবেদনার কারণ হতে পারে। স্ত্রীর স্বাস্থ্যও এই সময় খুব একটা ভালো যাবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে যান। এই সময় দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যায়, সুতরাং চলাফেরা খুব সাবধানে করবেন। তো আজকের রাশিফল শেষ হলে এবার আমি একটু চলে আসি আজকের বিষয়, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম বিগত সপ্তাহে, সেটা হচ্ছে রাগ। যার বাড়িতে রাগী মানুষ আছে সে জানে যে একজন রাগী মানুষ কি করতে পারে আর কি করতে পারে না। স্বামী যদি রাগী হয়, স্ত্রী কিন্তু তাকে মুখ বুজেই সহ্য করে যান এবং সেই অশান্তির আগুন ধিকি ধিকি জ্বলতে জ্বলতে একসময় সংসারটাকে ছাড়খাড় করে দেয়। সন্তান যদি রাগী হয়, বাবা মায়ের দুর্ভোগের শেষ থাকে না। সব কিছুকে মুখ বন্ধ করে মেনে নেবেন না। আপনাদের জন্য কিন্তু রয়েছেন রাজশ্রী এবং তার বিভিন্ন তান্ত্রিক প্রতিকার প্রয়োগের উপায়। আজকে রাগ কমানোর জন্য কোন তান্ত্রিক প্রয়োগ রয়েছে এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। দেখুন, আমাদের হরোস্কোপ 4টি তত্ত্বে বিভক্ত: অগ্নি, বায়ু, পৃথ্বী, জল। যখন হরোস্কোপে অগ্নি তত্ত্ব প্রবল হয়ে যায়, অগ্নি ভাব ভীষণ বেশি হয়ে যায়, তখনই কিন্তু হরোস্কোপে অতিরিক্ত রাগ, জেদ, উগ্রতা এই জায়গাগুলো আসে। আর একটা কথা হচ্ছে, যখন কোথাও আগুন লাগে তখন আমরা কিভাবে আগুন নেভাই? জল দিয়ে। তো এবার এটা ভাববেন না যে কেউ যখন প্রচণ্ড রেগে গেছে তখন আপনি তার গায়ে জল ঢালছেন বা মাথায় জল ঢালছেন সে শান্ত হচ্ছে, এটা নয়। সেটা হচ্ছে যে যেমন অগ্নিতত্ত্বের কারণে রাগ বেড়ে যায়, ঠিক সেই রকম জলতত্ত্ব প্রয়োগের মাধ্যমে যে কোনো রাগী ব্যক্তি, যত রাগী ব্যক্তি হন না কেন, তার রাগ আবার কমানো যায়। এবং এই টোটাল প্রসেসটা কখনো তাকে জানিয়েও করা যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো জানিয়ে করা যায় না। সুতরাং ম্যাক্সিমাম ক্ষেত্রের জন্যই আমি বলবো যে যারা খুব রাগী ব্যক্তি তাদেরকে হয়তো কিছু বলার, পড়ানোর বা কোনো কিছু করার দরকার নেই। জাস্ট যে অগ্নিতত্ত্ব যার হরোস্কোপে বেশি, তার উপর যদি জলতত্ত্ব প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই সে রাগ থেকে বেরোতে পারবে এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। দেখুন, মা শীতলার নাম আমরা সবাই শুনেছি। মা শীতলার পুজো দেয়া হয়, কারো কোনো রকম রোগের কারণে দেওয়া হয়, শারীরিক সমস্যার কারণে দেওয়া হয়, বসন্ত রোগ হলে দেওয়া হয়, যদিও এখনও বসন্ত রোগ সেইভাবে হয় না, তবু একসময় তো ওইটাই ছিল রাস্তা। এটা ছাড়াও যাদেরই মাথা প্রচণ্ড গরম, রাগ প্রচণ্ড বেশি, জেদ প্রচণ্ড বেশি, উগ্রতা প্রচণ্ড বেশি, চট করে খুব দেখা গেল হঠাৎ করে সামান্য কিছু হলো প্রচণ্ড হাই ফিভার হয়ে গেল, সামান্য কিছু হলো হেভি টেম্পারেচার উঠে গেল। তো এই যে যা কিছু অগ্নিভাবাপন্ন, এই অগ্নিভাবাপন্ন বিষয় থেকে রক্ষা পেতে গেলে আমাদের সবসময় ঠিক তার উল্টো জিনিস, যেমন হরোস্কোপ 4টি তত্ত্বে বিভক্ত: অগ্নি, বায়ু, পৃথ্বী, জল। অগ্নিতত্ত্ব যখনই হরোস্কোপে রয়েছে বেশি, যখনই খুব বেশি পরিমাণে রয়েছে, তখনই রাগের প্রভাব ভীষণ বাড়ছে। যখনই সেই জায়গাতে যদি জলতত্ত্ব, অগ্নিতত্ত্বকে ঠান্ডা করার জন্য জলতত্ত্ব ইউজ করা হয়, তাহলে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু কথা হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট সিস্টেম আছে। এমন নয় যে আপনার বাড়ির কেউ খুব রাগী, আপনি ভাবলেন যে না ঠিক আছে, রাজশ্রী তো বলেছিলেন যে যাদের খুব অগ্নিভাব তাদের জলতত্ত্ব, তো আপনি তাকে একটা জল খাওয়াতে গেলেন বা জল তার মাথায় ঢালতে, এই ধরনের বিষয় না। এটা হচ্ছে যে অগ্নিতত্ত্বের সাহায্যে, জলতত্ত্বের সাহায্যে অগ্নিতত্ত্বকে প্রশমিত করা যায়। যে কোনো রাগী ব্যক্তির রাগ বলে বলে কমিয়ে দেওয়া যায়, যে সে যত রাগী হোক তার রাগ বলে বলে কমিয়ে দেওয়া যায়। এর অসংখ্য রাস্তা আছে এবং এর অসংখ্য সিস্টেম আছে। এটা অবশ্যই শুধু একটা মুখের কথা নয়, আমি মুখে বলে দিলাম আর কাল থেকে আপনি শান্ত হয়ে গেলেন, তা না। ব্যাপারটা হচ্ছে যে
যেভাবে বলে দেওয়া হবে, যেভাবে কাজ করে দেওয়া হবে, সেটাকে সেইভাবে পালন করার ব্যাপার আছে। যিনি রাগী অনেক সময় তিনি কোনো কিছু পড়তে, ধারণ করতে কোনো কিছু চান না, তো সুতরাং তাতেও কোনো সমস্যা নেই। আমি সবসময় একটা কথা বলি, কেউ যদি কোনো কিছু পড়তে না চায়, ধারণ করতে না চায়, শুধুমাত্র অন্য কেউ যে তার শুভাকাঙ্ক্ষী, তার মা হতে পারে, বাবা হতে পারে, স্ত্রী হতে পারে, যে কেউ হতে পারে, সে যদি জলতত্ত্ব সঠিকভাবে প্রয়োগ করে সেই মানুষটির ওপর, যার রাগ কমাতে চাইছেন, তাহলে অবশ্যই তার রাগ কমবে এবং তার মাথা ঠান্ডা হবে। এবং এই হরোস্কোপে যেমন রাগ, কোথাও আগুন লাগলে যেমন সেখানে জল ঢেলে নেবানো হয়, ঠিক সেই রকম কাজই কিন্তু অগ্নিতত্ত্ব হরোস্কোপে বেড়ে গেলে জলতত্ত্ব প্রয়োগের মাধ্যমে সেই রাগ অনেকটা কমিয়ে দেওয়া যায়। অনেকটা, মানে একদম নর্মাল একটা সাধারণ মানুষ যেটুকু রাখতে পারে সেইটুকুই থাকবে, তার বাড়াবাড়ি বেশি কিছু থাকবে না। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি সামনাবাদ থেকে বলছি। নাম বলবেন না বলতে চাইছেন না? অঞ্জন চ্যাটার্জি বলুন। আপনার নাম আমার মেয়ের জন্য জানতে চাই। আপনার নাম অঞ্জন চ্যাটার্জি? হ্যাঁ হ্যাঁ। আপনি দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ, ভীষণ রেগুলার দেখি। আমি খুব ভক্ত হই, সুযোগ পাই না, দীর্ঘদিন চেষ্টা করছি। আচ্ছা, একটু আমার দিন একটু দিদি। আচ্ছা, আপনি এসছেন, আজকে লাইন পেয়েছেন, আপনাকে আপনি বলুন, আপনার মেয়ের সম্পর্কে বললেন। আমার মেয়ে 9 মে 1980। 9 মে 1980। সময়টা সকাল 6:30। সকাল 6:30। কোথায় জন্ম? শ্যামনগর নার্সিংহোমে। আচ্ছা, কোথায় কোথায়? শ্যামনগর। ও, শ্যামনগর উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা, কলকাতাও ধরা যায় শ্যামনগরকে। বৃহত্তর কলকাতা তো অবশ্যই। 9 মে 1980 সাল। 9 মে। হ্যাঁ হ্যাঁ, তাই বসানো হয়েছে 9 মে 1980। সেদিন ছিল শুক্রবার, সকাল 6:30 কলকাতা। বৃষ লগ্ন, কুম্ভ রাশি। বৃষ লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র। একটু ধৈর্য ধরে শুনুন। বৃষ লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র। শতবিশা হচ্ছে রাহুর নক্ষত্র, দেবারি বা রাক্ষসগণ। এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, শনি শুধু সিংহে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে বৃষ। লগ্নের দ্বাদশে গেছে রবি এবং বুধ। বুধ এবং রবি দ্বাদশে গেছে। এই হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে, এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বিয়ে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, বিয়ে হয়ে যাওয়ার কথা। আপনি কিছু বলবেন না, আমি আগে বলবো, নিশ্চয়ই আপনি তারপরে বলবেন। বিয়ে হয়ে যাওয়ার কথা। এবং হরোস্কোপে যেটা রয়েছে, বিয়ে, সংসার, সন্তান সবই থাকার কথা। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে চতুর্থভাবে মঙ্গল রয়েছে, চতুর্থভাবে বৃহস্পতি রয়েছে, চতুর্থভাবে শনি রাহু রয়েছে। মঙ্গল প্রবলভাবে রাহু এবং শনির দ্বারা পীড়িত, যার জন্য এই হরোস্কোপ প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে কিন্তু যথেষ্ট গৃহে অশান্তির যোগ ভীষণ মাত্রায় রয়েছে। চতুর্থ হচ্ছে গৃহসুখের জায়গা, সেখানে মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু। বৃহস্পতি গুরুচণ্ডালী যোগ করছে, মঙ্গল প্রবল অঙ্গারক যোগ এবং ছন্নছাড়া যোগ করছে। হরোস্কোপের লগ্নের দ্বাদশে গেছে রবি এবং বুধ। বুধ হচ্ছে যাবতীয় কাণ্ডজ্ঞানের কারক গ্রহ, দ্বাদশে গেছে। এটাও খুব একটা শুভ পয়েন্ট নয়। চন্দ্র গ্রহণ যোগ করছে। মানসিক টেনশন, মানসিক অশান্তি এগুলোও ভীষণ বেশি। এক কথায় আমি বলবো উনি খুব ভালো আছেন, এটা আমি বলতে পারছি না। আপনি বলছেন 80 সালে জন্ম মেয়েটি, ইতিমধ্যে 40 বছর বয়স হয়ে গিয়ে 44 বছর, এই মাস আসলো না 44 হবে, বিয়ে হয়ে গিয়েছে, সংসার আছে, এস্টাবলিশ সংসার আছে, কিন্তু সাংসারিক জীবনে এক ফোঁটাও শান্তি নেই। তার কারণটা হচ্ছে প্রথমত চতুর্থভাবে অতখানি মঙ্গল রয়েছে, সেখানে রাহু শনি যুক্ত। মঙ্গল কোনোদিন চতুর্থে শুভ ফলদাতা হয় না, গৃহসুখ দেয় না, সাংসারিক জীবনে শান্তি দেয় না। রাহু শনি তার সাথে রয়েছে। আমি এই হরোস্কোপে প্রবল অশান্তির যোগ দেখছি, প্রচণ্ড অশান্তি, দাম্পত্য জীবন ঠিক না থাকা, শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে প্রপার অ্যাডজাস্টমেন্ট না হওয়া, এইগুলো নিয়ে প্রচণ্ড ভুগতে হবে। আপনি একটু শেয়ার করুন। আর চতুর্থ পতিও দ্বাদশে রয়েছে, সুতরাং এটাও একটা নেগেটিভিটি। হ্যাঁ দিদি ভাই, আমি আপনার একটু বহুদিন চেষ্টা করছি, পারিনি। যাই হোক, আজকে পেয়েছি। আমার মেয়ের আজ 15 বছর প্রায় বিয়ে হলো।
মেয়ে আমার এমএসসি ফার্স্ট ক্লাস ছিল ইংরেজিতে, বিয়ে দিয়ে ফেলছি, ছুটে গেছি। আমার এত কষ্ট করে বিয়ে দিয়ে যে বলার কিছু না। যাই হোক, এখন দুটি বাচ্চা, একটি 9-এ পড়ছে, একটি 6-এ পড়ছে। রওনা রামকৃষ্ণ মিশনে পড়ে। আলোর পাড়ায় বিয়ে দিয়েছি। যে আমার মানে ফিজিক্যাল মেন্টাল খুব অত্যাচার। মেয়ে আমার না এত ভালো গান গাইতো। আমার বিমান মুখার্জি এবং এই জয়ন্ত বোসের চাকরি ছিল, সব বন্ধ করে দিয়েছে। ট্যাবে ছিল, সব করবে, পরীক্ষা দেবে, পাস করবে, সেখানে কিছু করতে দিল না। জোর করে এনে এমএসসি পরীক্ষাটা দিয়েছিলাম। গান বাজনা বলতে তনুশ্রী যদি জানতো যে আমার মেয়ে এত ভালো নজরুল গীতি জানে, অ্যাকচুয়ালি একটা কথা কি জানেন তো, আমার না এই জায়গাগুলোতে না খুব অস্বস্তি হয়। একটা কথা বলি, অবশ্যই অবশ্যই মায়ের কিছু করবে, উপকার হবে। আপনি আমি একটা কথা বলি, বিয়ে যখন দিয়েছিলেন তখন খোঁজ নেননি, ঠিক আছে, কিন্তু তখন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানা ছিল না যে জোটক বিচারটা করে বিয়ে দিই। আমার এত জ্ঞান ছিল না। আর বলেছিল যারা ছোটখাটো পাড়া ঘরে যারা ছিল তারা বলো রাত জোটক হয়েছে। আরে দুজনেরই কুম্ভ রাশি, দুজনেরই দেবারি নয়। এইটুকু পয়েন্ট এনাফ নয়, এটা না আপনারা কোনোদিন বুঝবেন কিনা আমি জানি না। আজকে আপনি মেয়ের বাবা, এই পয়েন্টটা বুঝবেন কিনা আমি জানি না। আজকে আপনি আমাদের পিতৃতুল্য, আপনার মেয়ের 80 সালে জন্ম, আপনি আমাদের পিতৃতুল্য। এই যে আপনি এখানে ফোন করে কাঁদছেন, আমরাও তো আপনার মেয়ের মতো, আমাদের খুব খারাপ লাগছে একজন বাবা কাঁদছেন। এটা কাঙ্ক্ষিত নয়। কিছু করা যায় কিনা, মানে মেয়েটি কিভাবে অত্যাচারিত হচ্ছে এটা একটু বলুন। মানে আপনি বলেন অত্যাচারিত হচ্ছে, রাজশ্রী বলছেন সাংসারিক জীবন একদম ভালো নয়। স্বামী কতটা অত্যাচার করেন? ওই গেট খুলতে যদি একটু দেরি হয়, স্বামী ওটা হোক, গেট খুলতে যদি একটু দেরি হয়, পরে জুতিয়ে মুখ লম্বা করে দিতে হয়। আর ছেলেগুলো বলছে, বড় ছেলেটা 9-এ পড়ছে, বলছে এটা কি বাড়ি অন্য কিছু। এত ভালো করে ফার্স্ট হয় জানেন। এই আপনার মেয়েকে মারে পর্যন্ত, গায়ে হাত দেয়? হ্যাঁ, গায়ে হাত দিয়েছে, চলে গেছিলাম, কিন্তু বুঝতে পারছেন তো, মানে তার দুটো সন্তান হয়ে গেছে, মানে সে বেরিয়ে আসতে পারছে না ওই পরিবার থেকে। সামনাবাড়ি একটা বর্ধস্ত পরিবার, চ্যাটার্জি পরিবার, আগে নাম ছিল বাগানবাড়ি। বহু আমার দাদু দাদুরা খুব নাম করা ছিলেন, মানে একদম তখনকার দিনে ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা সুনাম আছে, তাই জন্য মা বাবা চাইছেন না ডিভোর্স করে মেয়েকে বাড়িতে নিয়ে আসতে। আমি না আটকে রাখতে পারিনি, আমি ইচ্ছে ছিল, এখনো বলি মাত্র চলে আয়, আমার যা আছে তোকে খাওয়াতে আসবে। তোর দাদা, একটি ছেলে, এক মেয়ে, আর ছেলে ভালো চণ্ডীগড়ে থাকে। না, তাতে আপনার মেয়ে রাজি হচ্ছে না? আপনার কাছে এসে থাকতে রাজি হচ্ছে না মেয়ে? না, মেয়ে চলে আসতে তো রাজি হয় না। কেউ বলি দুটো ছেলে নিয়ে, বলে বাবা কষ্ট করি থাকতাম। একবেলার জন্য এসেছিল গত রোববারে, আগের রোববার 3:30 এলো, 5:30 চলে গেল বিকালবেলা। তো নাহলে বাবা ভীষণ অশান্তি, ভীষণ, তুমি জানো না কি করবে, ছেলেদের ছাড়ে না, ছেলে আসতে দেয় না। আজকাল আগে যাও আসতো, শাশুড়ি মেজে দেখা গেলে। আপনি একটা কাজ করুন, আপনার ওয়াইফ আছেন তো, আপনার ওর মা আছেন তো, আপনারা শ্যামনগরে থাকেন, আপনি ব্যারাকপুরের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আপনি ফোন করে বলুন আমি টিভিতে লাইন পেয়েছিলাম, আপনার শ্যামনগর থেকে ব্যারাকপুর একটুখানি, আপনি ব্যারাকপুরে ব্যারাকপুর চেম্বার আজকেই আছে, কিন্তু হয়তো উনি আজকে আসতে পারবেন না, ওনাকে পরের সপ্তাহ হাওড়া আছে, তারপরে সপ্তাহে ব্যারাকপুর বললাম যে আপনি, উনি যেহেতু বয়স হয়ে গেছে, আমি ওনাকে শ্যামবাজারের কথা বলছি না, অন্য কোনো চেম্বারই বলবো না, ব্যারাকপুরে লাইনে অতটা ইকুইপড হবেন না। আরেকটা কাজ আপনি করতে পারেন, আমার নাম করে আমাদের হেল্পলাইন নম্বরে কথা বলে দেখতে পারেন যে আজকে যদি কোনোভাবে করা যায়, আপনি কথা বলে দেখতে পারেন। আমি তাহলে আপনি পরে আমি আপনাকে বলে দিই, 2 সপ্তাহ পরে, মানে সামনের 29 তারিখে ব্যারাকপুরে চেম্বার রয়েছে, 29শে এপ্রিল। আপনি আসুন, দেরি করবেন না, আপনি এবং আপনার স্ত্রী আসুন। যে ক্রিয়াটি দেবে সেই ক্রিয়াটি আপনার মেয়েকেও করতে হবে না। আপনি রাজশ্রী যদি বলে দেন, আপনি আপনার স্ত্রী করবেন ক্রিয়াটি, দেখুন আপনার মেয়ে ভালো থাকবে। মানে স্বামীর সঙ্গে অন্তত সম্পূর্ণ এই ফোনগুলো আমাকে খুব বিরক্ত করে। না, আমার ভয়ঙ্কর খারাপ লাগে। একটা মেয়ে এমএসসি ফার্স্ট ক্লাস পেয়েছে, 4th হয়েছিল ইউনিভার্সিটিতে, যে বিমান মুখোপাধ্যায়ের মতো শিল্পীর মতো একজন মানুষের কাছে, জয়ন্ত বসুর কাছে গান শিখেছে, তাকে আপনারা ধরে বেঁধে বিয়েটা দিয়ে দিলেন, দেখলেন না, শুনলেন না। আমি বারবার একটা কথা বলি যে একটা প্রত্যেকটা মেয়ের একটা নিজস্ব চাকরি করে, একটা অর্থনৈতিক রোজগারের জায়গা করে বিয়ে দিন, যেরকম কোয়ালিটি। একদমই যে পড়াটাই শেষ কথা নয়,
আরেকটা কথা হচ্ছে আমি একটা সরকারি চাকরি পাবো, এটাও শেষ কথা না। না। রোজগারের অসংখ্য রাস্তা যে আছে। মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস, সে তো হয়তো চাকরি পাবে না, তার হাতের কাজ খুব ভালো, হাতের কাজ সে কিছু একটা তো করুক, হ্যাঁ, সে বিউটি পার্লার খুলতে পারে, তার মাসের শেষে একটা রোজগার থাকুক। একদমই তাই, একদমই তাই। মানে আর অ্যাকচুয়ালি এই এটা আমার খুব মানে আমি আপনাদের খুব দৃষ্টিভঙ্গিরও ভুল, আমি এটা খুব বলবো। disturb হয়ে গেলাম এই ভদ্রলোকের কান্নাতে, আমি আবেগপ্রবণ হয়ে পড়লাম যে না না, সত্যি আমার কথা, কোথাও যেন মনে হচ্ছে একটা আমার বাবা হয়তো বাবার মতো কাঁদছেন। লোক, সত্যি তো, একদম। একদমই তাই, খুব খারাপ লাগছে। কারণ রাজশ্রী আমাদেরও সংসার আছে, ওনারও দুটো ছেলে আছে, মেয়েটির আমারও দুটো ছেলে আছে, কই আমার বাবা তো ওনার মতো কাঁদছেন না। সেটাই তো তার কারণ কথা। আমার একটা রোজগার আছে, আমার একটা পরিচয় আছে, আমি হ্যাঁ, তৈরি করতে হ্যাঁ, পেরেছি, আজকে আমার পরিবারেও আমার একটা সে আছে। কেন 5 মিনিট দেরি হতেই পারে দরজা খুলতে, তার জন্য কেউ বলবে যে জুতিয়ে মুখ লম্বা করে দেবো? দিস ইজ এটা না 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 ল্যাঙ্গুয়েজ। না না, এটা একদম মানার বাইরে। একটা এমএসসি ফার্স্ট ক্লাস পাস করা মেয়েটা শুনবে? মানে আমি আমরা একটা কথা রীতিমতো ঘেটে গেলাম আজকে না। সত্যি কথা, আমার কথা হচ্ছে কি সব সময় না, দেখুন সবার আগে না, আমি মহিলাদেরই বলছি, সবার আগে ভাববেন এস্টাবলিশমেন্টের একদম, কথা, একদম। তারপরে সবকিছু, তারপরে বিয়েটি ওগুলো হবে, পরে ভাবা যাবে, আগে এস্টাবলিশমেন্টের কথা ভাবুন। শুধু মানে এই যে রাজশ্রী বারবার বলেন না সঠিক জটক বিচার, এই যে কি রাজজটক না, রাজশ্রীর কাছে জটক বিচারে কিন্তু এটা রাজজটক পেতই না, পেত কি রাজশ্রী? আর আমার মনে হয় এই যে ওনার হাজবেন্ডের ছক দেখলে বোঝা যেত যে হয়তো ভীষণ উগ্র মেজাজি। হ্যাঁ নিশ্চয়ই তাই, তাহলে এরকম এরকম কেউ ব্যবহার বলতে করে পারেন কেন, না এরকম স্ত্রীকে? অসভ্যতা করে কেন? অবশ্যই। দেখ আমরা দেখুন আমি একটু ছোট্ট করে একটা কথা বলে নিই, যে আমরা শাস্ত্রে আমরা যেটা দেখি যে শীতলা, মা শীতলার পুজোর কথা আমি খুব বলি, অনেকে করেন এবং তারা যথেষ্ট ভালো ফলও পেয়েছেন, তো অনেকে ফল পেয়েছেন। তো এই মা শীতলা হচ্ছেন মূলোক্ত বেদোক্ত অপদেবতা। অপদেবতা বলতে এখানে সেই ভূতপ্রেতের ব্যাপার নয়, শব্দের আরেকটা অর্থ হচ্ছে জল। উনি হচ্ছেন জলের দেবী। এই যে ওনাদের এই যে এতটাখানি সমস্যা, এখানে যেমন গ্রহ সংস্কার, পাশাপাশি এখানে প্রয়োজন জলতত্ত্ব প্রয়োগ করা। যদি সে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায় তাহলে তার উচিত তার হাজব্যান্ডের উপর জলতত্ত্ব প্রয়োগ করা, এবং এটা কিছু না বলে, না জানিয়ে, কাউকে কিছু না জানিয়ে করা যায়। কালকের দিনে আমি নেক্সট আলোচনা করব, কালকে না পরশুদিন বুধবার দিন আমি আলোচনা করব। আমি আপনাকে বলবো অঞ্জন বাবু, আপনি বুধবার দিন সন্ধ্যে 6:35 টিভিটা চালাবেন এবং এই পুরো অনুষ্ঠানটা যে আলোচনা হবে সেটা আপনার মেয়েকে রেকর্ড করে পাঠাবেন। আপনি 29 তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং ওখানে এসে মেয়েকে পুরো বিষয়টা রেকর্ড করে মেয়েকে পাঠাবেন। রাজশ্রীর সাথে যে কি কথা হলো, কারণ আপনার মেয়েকেও কিন্তু কিছু করতে হবে, পালন করতে হবে। ওইটা ঠিক সঠিক রাস্তা নয়, তার থেকে যেটা সঠিক রাস্তা, উনি তো বোধহয় ব্যারাকপুরের কাছাকাছি কোথাও থাকেন, শ্যামনগরে থাকেন, সুতরাং উনি আজকের চেম্বারে হবে কিনা আমি জানি না। হ্যাঁ, আপনি নেক্সট চেম্বারে ব্যারাকপুর যোগাযোগ করুন একদম। আপনি তাছাড়া কালকের রেকর্ডিংটা উনি পাঠান, আমাদের অনুষ্ঠানের রেকর্ডিংটা মেয়েকে পাঠান, যে মেয়েকেও কিন্তু কিছু করতে হবে, মেয়ে কিছু করবে এটা হবে না, মেয়েকে জলতত্ত্ব প্রয়োগ করতে হবে, কিন্তু আপনার জামাই জানতে পারবে না। আমি একটু বলে দিই, আজকে আপনারা তো ব্যারাকপুরে চেম্বার রয়েছে, আগামীকাল হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র, বুধবার শ্যামবাজার জুপিটার, বৃহস্পতিবার অনলাইন, এই শুক্র শনি রবি বর্ধমান দুর্গাপুর আসানসোল, এই শুক্র শনি রবি বর্ধমান দুর্গাপুর আসানসোল। আগামী বুধবার সন্ধ্যে 6:35 অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হচ্ছি। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।